আচ্ছা। সো এখন আমরা তাহলে আমরা গতদিন হচ্ছে প্রজেক্টাইলের অঙ্ক দেখাচ্ছিলাম, যারা ক্লাস মিস করছে একটু ভিডিও দেখে নিতে হবে। আর এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা আজকে আরো কিছু অঙ্ক দেখাবো, বাট মেইনলি হচ্ছে সার্কুলার মোশন থেকে। আমরা প্রাসের অঙ্ক দেখছি, এখন সার্কুলার মোশন থেকে বেশ কিছু অঙ্ক দেখব। আর তারপর আমরা এই চ্যাপ্টারে ওই মুক্তভাবে পড়ন্ত বস্তু আর আহ, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু কয়েকটা অঙ্ক দেখাবো, আর সাথে হচ্ছে তাৎক্ষণিক বেগ ত্বরণের কিছু অঙ্ক দেখাবো। সো আমি শুরুতে সার্কুলার মোশনের কিছু অঙ্ক দেখাই। ফার্স্টে যেটা দেখাবো, আমি একটু কোশ্চেন এখানে নিয়ে আসি। আমি এগুলা তোমাদেরকে যে ওয়ার্কশিট দিছি সেই ওয়ার্কশিট থেকে দেখাবো। তো এখানে আমি কোশ্চেনটা নিয়ে আসি। কোশ্চেন গুলো লিখতে হবে না, এগুলো ওয়ার্কশিটে আছে, তোমরা ওয়ার্কশিট থেকে দেখতে পারো। ওয়ার্কশিটে যে 12 নাম্বার যে টপিক আছে, সেইখানে এই অঙ্কটা আছে। সো এই অঙ্কটা আমরা দেখি যে এখানে বলছে, আহ, দাঁড়াও একটু দেখে নিই। সার্কুলার মোশন ওয়ার্কশিটে সার্কুলার মোশন সেকশনে দেখবা যে ওইটা 2 নাম্বার ম্যাথ হচ্ছে এটা। আচ্ছা, সো আমাদের এই ম্যাথটায় বলছে যে একটা ফ্যান আছে, সেটা প্রতি মিনিটে 1200 রেভলিউশন দেয়, মানে 1200 বার ঘুরে। তো কোন একটা ব্লেডের যে টিপ, মানে হচ্ছে একদম আউটার মোস্ট যে পয়েন্ট, মানে ধরো এরকম একটা ফ্যান যদি থাকে, এই পয়েন্টটা হচ্ছে সেই টিপ। সো বলছে যে সেই টিপটার মানে সেই টিপটা আছে একটা রেডিয়াস বা ব্যাসার্ধ 0.15 মিটারে। তো কোশ্চেন হচ্ছে যে থ্রু হোয়াট ডিস্টেন্স ডাজ দ্য টিপ মুভ ইন ওয়ান রেভলিউশন, মানে একবার যদি পুরো ফ্যানটা ঘুরে তখন ওই টিপটা কতটুক ডিস্টেন্স ক্রস করে। সো আমরা এখানে এইভাবে চিন্তা করি যে এই হচ্ছে আমার ফ্যান, আর এইখানে হচ্ছে আমাদের 3টা ব্লেড আছে ফ্যানে। ধরো এই একটা ব্লেড, তারপর এই একটা ব্লেড, আর এই একটা ব্লেড। এখন এটার যে টিপ, দ্যাট ইজ এই পয়েন্টটা, এই পয়েন্টে একটা পূর্ণ ঘূর্ণনে কতটুক ডিস্টেন্স ক্রস করে। বলা আছে যে ওর আহ, মানে কেন্দ্র থেকে ওর দূরত্ব বা ওই পয়েন্টের ব্যাসার্ধ হচ্ছে 1.0.15 মিটার। তো কোশ্চেন হচ্ছে যে একটা পূর্ণ ঘূর্ণনে ও কতটুক ডিস্টেন্স ক্রস করছে। সো একটা পূর্ণ ঘূর্ণনে ও হচ্ছে 2 পাই আর পরিমাণ ডিস্টেন্স ক্রস করবে। সো আমাদের অ্যান্সার হবে 2 পাই আর। সো 2 পাই ইন্টু আর হচ্ছে 0.15। সো এখান থেকে আসে 0.3 পাই। সো 0.3 পাই মিটার ডিস্টেন্স ও ক্রস করবে। আচ্ছা, এটা সহজ। তারপর বি নাম্বার কোশ্চেনে বলছে হোয়াট আর দ্য টিপ স্পিড অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ ইটস অ্যাক্সেলারেশন। এই টিপ যে পয়েন্টটা আছে, এটার স্পিড কত আর এটার যে ত্বরণ, সেই ত্বরণের মান কত। সো স্পিড ভি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। আমাকে কিন্তু ওমেগা দেওয়া আছে, এখানে বলছে যে প্রতি মিনিটে 1200 বার ঘুরে। তার মানে ওর ওমেগার মান হচ্ছে, এই কোশ্চেন অনুযায়ী ওমেগার মান হচ্ছে 1200 RPM, 1200 রেভলিউশন পার মিনিট। সো এইটাকে যদি আমরা রেডিয়ান পার সেকেন্ডে নিতে চাই, তাহলে রেভলিউশন থেকে রেডিয়ানে নেওয়ার জন্য আমরা জানি 1 রেভলিউশনে 2 পাই রেডিয়ান। সো এটা দিয়ে গুণ দিব। আর 1 মিনিটে আমরা জানি 60 সেকেন্ড, সেটা দিয়ে আমরা ভাগ দিব। তাহলে আমরা এটা রেডিয়ান পার সেকেন্ড এককে পেয়ে গেলাম। সো এইটা হচ্ছে আমার ওমেগার মান। আমরা ওমেগার মানটা এখানে বসাবো যে 1200 × 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে 60। আর রেডিয়াস বা ব্যাসার্ধ এই পয়েন্টটা এই কেন্দ্র থেকে 0.15 মিটার দূরে। সো এটা দিয়ে আমরা গুণ দিব, তাহলে আমরা পাবো মিটার পার সেকেন্ড এককে ওর স্পিড। আর সাথে সি নাম্বারে এখানে বলছে যে ওর ত্বরণের মান কত। তো আমরা জানি এরকম, এটা যেহেতু সুষম বৃত্তীয় গতি, কারণ ওমেগার মান 1200 রিভলিউশন পার মিনিট সবসময় পরিবর্তনশীল না। সো সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রেও আমরা জানি যে একটা ত্বরণ থাকে, সেই ত্বরণটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ এসি। এবং সেই কেন্দ্রমুখী ত্বরণ এসি সমান, আমরা ফর্মুলা জানি যে এসি সমান হচ্ছে ওমেগা স্কোয়ার আর। সো ওমেগা স্কোয়ার, ওমেগা হচ্ছে 1200 × 2 পাই ডিভাইডেড বাই 60, এটা হচ্ছে ওমেগা। তো তার স্কোয়ার ইন্টু আর হচ্ছে 0.15। সো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এরপর এই মানগুলো বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আর ডি নাম্বার কোশ্চেনে বলছে যে হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য মোশন, মানে একবার পূর্ণ ঘূর্ণনে কত সময় লাগে। সো একবার পূর্ণ ঘূর্ণনে কত সময় লাগে, এটা এই ইনফরমেশন থেকে বের করা যায়
যে 1200টা রেভলিউশন দিতে 1 মিনিট লাগে, 1200 ঘূর্ণনে সময় লাগে হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে একটা পূর্ণ ঘূর্ণনের জন্য সময় লাগবে 60/1200। এটাই হচ্ছে আমাদের একটা ঘূর্ণনের পর্যায়কাল। সো টি ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা পাবো 0 কেটে দিই, 1/20, দ্যাট ইজ 1/20 হচ্ছে 0.05, সো 0.05 সেকেন্ড। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ডি এর অ্যান্সার, যে পিরিয়ড অফ দ্য মোশন হচ্ছে এত, পর্যায়কাল হচ্ছে এত, এত সেকেন্ডে একবার পূর্ণ ঘূর্ণন দিবে। সবাই কি এই ম্যাথটা বুঝতে পারছো? দেখো তো কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো এখন আমরা তাহলে পরের কোশ্চেনে আসি। এর পরে আমি ওয়ার্কশিটের 4 নাম্বার অঙ্কটা দেখাবো। একটু ওয়েট, কোশ্চেনটা এখানে নিয়ে আসতেছি। তো 4 নাম্বার ম্যাথে কি বলছে দেখা যাক। আচ্ছা, সো এই 4 নাম্বার ম্যাথটায় আমাদেরকে বলছে যে একটা তোমার স্টোন, সেটা একটা আনুভূমিক বৃত্তে ঘোরানো হচ্ছে, যার ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে 1.5 মিটার, আর 2 মিটার উপরে ঘোরানো হচ্ছে। দ্যাট মিনস এরকম, এই হচ্ছে একটা বৃত্তাকার পথ। সো 2 মিটার উপরে এখানে হচ্ছে একটা বস্তুকে এরকম বৃত্তাকার পথে আমরা ঘোরাচ্ছি, আর এটা হচ্ছে ওর সেন্টার। বলা আছে যে এটা 2 মিটার উপরে, ভূমি থেকে 2 মিটার উপরে। আর এইটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হচ্ছে 1.5 মিটার, রেডিয়াস হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে 1.5 মিটার। এখন বলছে যে এই এই পাথরটাকে এভাবে ঘোরানোর সময়, এই বৃত্তাকার পথে এরকম একটা সুতায় বেঁধে পাথরটাকে ঘোরানো হচ্ছিল। তো বলছে যে এই পাথরটাকে এরকম সুতায় বেঁধে ঘোরানোর সময় কোনো এক সময় এই সুতাটা হচ্ছে ছিঁড়ে যায়, এবং সুতাটা ছিঁড়ে যাওয়ার পর আমাদের এই যে বস্তুটা, সেটা দেখা যায় যে 10 মিটার দূরে গিয়ে মাটিতে পড়ে। সো সিনারিওটা কিরকম? আহ অনেকটা এরকম যে ধরো পাথরটা যখন এখানে ছিল, পাথরটা যখন লেটসে আহ এখানে ছিল, এখানে ছিল, তখন ও ছিঁড়ে যায়, এখানে ওর সাথে যে সুতাটা লাগানো ছিল সেটা ছিঁড়ে যায়, এবং আমরা জানি যে ছিঁড়ে যাওয়ার পর ও স্পর্শক বরাবর মুভ করবে। তো দেখা যাবে যে ও এইখান থেকে এরকম একটা প্রজেক্টাইলের মতো করবে, এবং ওর আদি বেগ হবে ওর ঘূর্ণনের সময় যে রৈখিক বেগটা ছিল সেটা। সো এখন আমাদেরকে বলছে যে তাহলে যখন এই এই যে পাথরটাকে যে আমরা ঘোরাচ্ছিলাম এখানে, এই পাথরটাকে যে আমরা ঘোরাচ্ছিলাম, এই পাথরটা তার কেন্দ্রমুখী ত্বরণ কত ছিল, এই পাথরটার কেন্দ্রমুখী ত্বরণ কত। সো এইটা কিভাবে করা যেতে পারে, কেউ একজন আমাকে একটু আইডিয়াটা বলবা? যে আমি একটা এরকম সুতায় বেঁধে একটা পাথর এখানে ঘোরাচ্ছি, যে এভাবে এভাবে ঘোরাচ্ছি, তো কোনো এক সময় এসে এটা ইয়া হয়ে গেছে, মানে সুতাটা ছিঁড়ে গেছে। এখানে এই যে সুতাটা, এই সুতাটা কোনো এক সময় এরকম ছিঁড়ে গেছে, ধরো এই যে এইখানে বসে ছিঁড়ে গেছে। এখন ওইটা এরপর স্পর্শক বরাবর ছিটকায় গেছে। সো দেখা গেছে ওইটা 10 মিটার দূরে মাটিতে পড়ছে। তো আমরা কিভাবে ওর কেন্দ্রমুখী ত্বরণ বের করতে পারি? আইডিয়াটা কি হবে? হুম, হুম, রাইট। সো এখানে আমাদের আহ, এই যে একটা প্রজেক্টাইল মোশন হয়েছে এইখান থেকে যে এইখানে পড়ছে সেটা। তো আমরা জানি y ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এখন y কত? y হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটা এইখান থেকে এইখানে আসছে, তার মানে 2 মিটার নিচে নামছে, y এর মান তাহলে -2। তারপর থিটা নট হচ্ছে এখানে 0, এটা দেখো আনুভূমিক ভাবে ঘোরানো হচ্ছিল, ছিঁড়ে গেছে, এরপর বলটা এরকম আনুভূমিক ভাবে ছোড়া একটা প্রজেক্টাইলের মতো গেছে। তাহলে থিটা নট হচ্ছে 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে 1। তো এখান থেকে আমরা পাবো -12, জি হচ্ছে 9.8, এক্স হচ্ছে 10 স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। আমরা ভি নট এর মান জানি না,
এখন যেটা করব, ক্যালকুলেটরে এই ভি নট এর মানটা বের করব। সো -2 ইজ ইকুয়াল টু -হাফ ইন্টু 9.8 ইন্টু 10 স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। সো এখান থেকে আসে 15.65। সো আমরা পেয়ে যাচ্ছি যে ওকে যেই বেগে ছুড়ে মারা হয়েছে এটা হচ্ছে 15.65 মিটার পার সেকেন্ড। তার মানে এইটাই কি ছিল, এই বেগটাই তার মানে ওর ঘূর্ণনের রৈখিক বেগ ছিল। সুতরাং ছিঁড়ে যাওয়ার পর ও জাস্ট ওই বেগে কন্টিনিউ করছে সোজা। সো এইটাই ওর রৈখিক বেগ ছিল বা লিনিয়ার ভেলোসিটি ছিল। সো আমরা জানি যে অ্যাক্সেলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ এসি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। সো ভি হচ্ছে 15.65 তার স্কোয়ার, আর আর এই ব্যাসার্ধটা বলা আছে 1.5 মিটার। সো সেটা দিয়ে আমরা ভাগ দিব। সো এখন ক্যালকুলেটরে দেখা যাক এটা কত আসে। সো 15.65 স্কোয়ার বা আমাদের যে অ্যান্সার আসছিল সেটার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1.5। সো অ্যান্সার আসে হচ্ছে 163.33 163.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এইটা ছিল ওর ত্বরণ। ঠিক আছে, এটা হচ্ছে ওর ঘূর্ণনের সময় ত্বরণ ছিল। আচ্ছা, সবাই কি সলিউশনটা বুঝতে পারছো কিনা দেখো তো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ কোথাও না বুঝলে আমাকে বলতে পারো। আচ্ছা, এবার তাহলে পরের অঙ্কে আসি। তো এরপর আমি ওয়ার্কশিটের 5 নাম্বার অঙ্কটা দেখাচ্ছি। এইটা দেখা যাক। এখানে হচ্ছে ত্বরণ আছে ঘূর্ণনের সময়। সো এখানে বলছে যে একটা চাকা আছে যেটা আহ, এই তার কৌণিক বেগ হচ্ছে 1200 রেভলিউশন পার মিনিট বা 1200 আরপিএম, এবং এটা সে অ্যাকোয়ার করছে উইদিন 20 সেকেন্ড। সে শুরুতে স্থির ছিল, 20 সেকেন্ডে সে তার কৌণিক বেগ হয়ে গেছে 1200 রেভলিউশন পার মিনিট। এখন বলছে এই পরিবর্তনটা যদি সুষম হয়, তার মানে ত্বরণটা হচ্ছে সুষম, মানে কৌণিক ত্বরণটা হচ্ছে সুষম। বলছে যে তাহলে ওর রৈখিক ত্বরণ কত হবে এই ঘূর্ণন অক্ষ থেকে 2 মিটার দূরে। সো একটা বস্তু বা এই আমাদের এই চাকা, ধরো এরকম একটা চাকা, দেখছে এরকম একটা চাকা, সে হচ্ছে প্রথমে স্থির ছিল, বাট বর্তমানে এই 20 সেকেন্ড ঘোরার পর 20 সেকেন্ড ঘোরার পর তার কৌণিক বেগ এখন 1200 রেভলিউশন পার মিনিট বা 1200 আরপিএম। তো কোশ্চেন হচ্ছে যে এই যে তার এই চাকার কিন্তু একটা ঘূর্ণন অক্ষ আছে, যেই অক্ষের চারপাশে ও ঘুরতেছে, মানে যেই অক্ষকে মানে যেই অক্ষটা ওর কেন্দ্র দিয়ে গেছে এবং ওইটাকে কেন্দ্র করে ও ঘুরতেছে। তো কোশ্চেন হচ্ছে যে এইখান থেকে 2 মিটার দূরে, 2 মিটার দূরে আমরা যদি একটা বিন্দু কল্পনা করি, তাহলে সেই বিন্দুটার রৈখিক ত্বরণ কত, সেই বিন্দুটার রৈখিক ত্বরণ কত। তো কিভাবে এটা আমরা সলভ করতে পারি? ফার্স্টে আমার বুঝতে হবে যে এখানে যেহেতু চেঞ্জটা সুষম বলছে, আমরা তাহলে বের করি কৌণিক ত্বরণের মান কত। সো আমরা ফর্মুলা জানি, কৌণিক ত্বরণ সুষম হলে ওমেগা সমান ওমেগা নট প্লাস আলফা টি। সো ওমেগার মান হচ্ছে 1200 রেভলিউশন পার মিনিট, হুইচ ইজ 1200 × 2 পাই ডিভাইডেড বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। আর ওমেগা নট হচ্ছে 0। আর আলফার মান আমরা বের করব, টি এর মান হচ্ছে 20। সো যে এখান থেকে আমরা পাই যে আলফা সমান হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আলফা হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আলফা হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন আলফার মান পেয়ে গেলাম। আমাদেরকে বের করতে বলছে এই ঘূর্ণন অক্ষ বা কেন্দ্র থেকে 2 মিটার দূরের কোন একটা বিন্দুর রৈখিক ত্বরণ কত। তো আমরা জানি রৈখিক ত্বরণ বা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনকে এটি দিয়ে প্রকাশ করে। তো এটি সমান আমরা জানি আলফা আর। সো আলফার মান হচ্ছে 2 পাই, আর আর এর মান হচ্ছে আহ, এই কেন্দ্র থেকে দূরত্ব যত সেটা, সো 2। সো এখান থেকে আমরা পাচ্ছি 4 পাই মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আমরা প্রথমে কৌণিক ত্বরণ বের করলাম। এবার আমরা এখানে ওর রৈখিক ত্বরণ, কোন একটা বিন্দুর রৈখিক ত্বরণ আমরা বের করতে পারবো। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, তোমরা এটা চ্যাট বক্সে উত্তর দিবা। সেটা হচ্ছে
যে ধরো আমাদের যে ঘড়িগুলো আছে, ধরো কোনো একটা ঘড়ি, সেই ঘড়ির আমরা লেটসে মিনিটের যে কাঁটাটা আছে, মিনিট হ্যান্ড, আমরা জানি একটা ঘড়ির 3টা হ্যান্ড থাকে। সবচেয়ে লম্বাটা থাকে হচ্ছে চিকন, সেটা হচ্ছে সেকেন্ড হাত, এটা হচ্ছে সেকেন্ডের জন্য, যে এটা হচ্ছে সেকেন্ড। তারপর আর একটু শর্ট এবং মোটা থাকে হচ্ছে এই তোমার মিনিটেরটা। আর আর একটু শর্ট থাকে, সবচেয়ে শর্ট থাকে হচ্ছে ঘন্টারটা, সবচেয়ে শর্ট অ্যান্ড মোটা, এটা থাকে হচ্ছে ঘন্টারটা। আচ্ছা, তো আমার কোশ্চেন হচ্ছে এই এই যে ঘড়িটা আছে সেটার মিনিটের যে হ্যান্ড, মিনিট হ্যান্ড, এই মিনিট হ্যান্ডের কৌণিক বেগ কত? মিনিট হ্যান্ডের কৌণিক বেগ কত, এটা বের করো। মিনিট হ্যান্ডের কৌণিক বেগ কত, এটা বের করে সবাই চ্যাট বক্সে লিখবা। আর মিনিট হ্যান্ডের কৌণিক বেগ বের করার পর আরেকটা জিনিস বের করতে হবে যে সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে, সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে 0.1 মিটার ও 0.25 মিটার দূরে কৌণিক বেগ কত, সরি রৈখিক বেগ কত? আচ্ছা, কেন্দ্র থেকে 0.1 মিটার ও 0.25 মিটার দূরে কৌণিক বেগ ও রৈখিক বেগ কত? কৌণিক বেগ ও রৈখিক বেগ কত? রৈখিক বেগ কত? ঠিক আছে, এই দুইটা কোশ্চেন সলভ করে একটু তোমার চ্যাট বক্সে লেখো। আচ্ছা, জোনায়েদ একটা কোশ্চেন করছো যে আমরা কিভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর শেষ বেগ ইন্টিগ্রেশন দিয়ে বের করতে পারি। ইজি, আমরা হচ্ছে এনার্জি কনজারভেশন ইউজ করেও করতে পারি, আর অথবা ডিরেক্টলি ইন্টিগ্রেশন করেও করতে পারি। আচ্ছা, দ্যাট ইজ আমরা যেটা করব যেহেতু অনেক উঁচু হাইট থেকে ফেলবো তাহলে জি এর মান চেঞ্জ হবে। সো আমরা জানি যে এভাবে লেখা যায়। একটু বাকি অঙ্কটা করো, আমি একটু জুনায়েদকে এটা বুঝাই যে এখান থেকে ফেলে দিচ্ছি আহ, আর উচ্চতা থেকে, আর এটা এখানে পড়ার পর বেগ কত হবে। এটা শক্তি সংরক্ষণ দিয়ে করা ইজিয়ার। আর অন্যভাবেও করা যায় যে এখানে আমি যদি ধরি যে ও বর্তমানে ওয়াই হাইটে আছে, তাহলে মাইনাস ডিডিটি অফ ওয়াই, এটা হচ্ছে ওর বেগ। ঠিক আছে, মাইনাস ডিডিটি অফ ওয়াই হচ্ছে ওর বেগ নিচের দিকে। আর আরেকটা হচ্ছে এই ডিডিটি অফ ভি, এটা হচ্ছে জি, ওই জায়গায় জি এর মান। সো আমরা যদি দুটাকে ভাগ দিই তাহলে মাইনাস ডি ওয়াই বাই ডিভি সমান হচ্ছে ভি বাই জি। সো এখন এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে ভি ডিভি সমান হচ্ছে মাইনাস জি ডিওয়াই। আর এরপর ভি ডিভি সমান মাইনাস ওয়াই উচ্চতায় জি এর মান, সেটা হচ্ছে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এখন বোথ সাইড ইন্টিগ্রেশন করা সহজ। এখন তুমি বোথ সাইড ইন্টিগ্রেশন করো। সো আমাদের ভি হচ্ছে শুরুতে 0 আর লাস্টে ভি মাটি টাচ করার সময়, আর ওয়াই এর মান শুরুতে হচ্ছে 2 আর কেন্দ্র থেকে, সরি, ওয়াই এর মান হচ্ছে ক্যাপিটাল আর, আর লাস্টে হচ্ছে 0, মানে যখন ভূমিতে পড়বে। সো এখান থেকে ইন্টিগ্রেশনটা করো, তাহলে ভি এর এক্সপ্রেশন পেয়ে যাবো। এটি শক্তির সংরক্ষণ দিয়েও আসবে, সেই, বুঝতে পারছো? বাট এখন তোমার ইন্টিগ্রেশন দিয়ে কিভাবে এটা করতে হবে এটা চিন্তা করতে হবে না, কারণ এখন আমরা জি এর ভ্যারিয়েশন নিয়ে ডিসকাস করছি না, তারপর শক্তি সংরক্ষণও দেখতেছি না। সো এগুলো আস্তে আস্তে পারবা, মানে যখন
তুমি ক্যালকুলাস শিখবা, তারপর অন্য কনসেপ্ট গুলো আসবে, তখন এমনিই বুঝবা যে কিভাবে করতে হবে। আচ্ছা, সো আমি প্রথম কোশ্চেনটার অ্যান্সার কয়েকজনে দেখতে পাচ্ছি যে তোমরা করে পাঠাইছো। সো প্রথম কোশ্চেনের অ্যান্সার, মিনিট হ্যান্ডের কৌণিক বেগ কত? ওমেগা। ওমেগা সমান আমরা একটা সূত্র বলছিলাম যে ধরো ওমেগার একটা সূত্র এইভাবে চিন্তা করা যায় যে একটা বস্তু যদি যে কোনো এক জায়গা থেকে শুরু করে আবার পুরোটা ঘুরে ওইখানে ফেরত আসে, ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে শুরু করে আবার যদি ওই ওই পয়েন্টে ফেরত আসে, সেই সময়টাকে আমরা যদি বলি ক্যাপিটাল টি, সে যদি সুষম বেগে ঘুরে, তখন আমরা জানি যে একটা পূর্ণ ঘূর্ণনে 2π রেডিয়ান ক্রস হয়। আর সেই সময় যদি লাগে ক্যাপিটাল টি, তাহলে ওমেগা হচ্ছে 2π/t রেডিয়ান পার সেকেন্ড। 1 সেকেন্ডে তাহলে সে 2π/t রেডিয়ান ক্রস করে। সো কৌণিক বেগ বের করবো কিভাবে? তাহলে 2π ডিভাইডেড বাই মিনিট হ্যান্ডের একটা পূর্ণ ঘূর্ণনে কত সময় লাগে বলো তো? একটা ঘড়ির মিনিটের কাঁটা কতক্ষণ পর আবার আগের জায়গায় ফেরত আসে ঘুরে? এক জায়গা থেকে যাত্রা শুরু করে কতক্ষণ পর আবার আগের জায়গায় আসে? হ্যাঁ, 60 মিনিট। প্রতি 1 ঘন্টা পর পর ঘড়ির মিনিটের কাঁটা কিন্তু আগের জায়গায় আসে। সো টি এর মান হচ্ছে 60 মিনিট বা 60 × 60 সেকেন্ডস। সো এটার অ্যান্সার হবে পাই ডিভাইডেড বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, সো অ্যান্সার হচ্ছে পাই ডিভাইডেড বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আচ্ছা। সো এবার আসি যে সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে কেন্দ্র থেকে 0.1 মিটার ও 0.25 মিটার দূরে কৌণিক বেগ ও রৈখিক বেগ কত, এই যে এটার জন্য। সো একটা জিনিস মাথায় রাখবো, কৌণিক বেগ কিন্তু সবগুলো বিন্দুর জন্যই একই। মানে এই বিন্দুর জন্য কৌণিক বেগ যত, এই বিন্দুর জন্য তত, এই বিন্দুর জন্য তত, এই বিন্দুর জন্য তত, সবাই একই সময়ে একই কোণ ক্রস করে। সো এখানে দুইটা আলাদা দূরত্ব দেওয়া থাকলেও তাদের দুইজনের কৌণিক বেগ কিন্তু আলাদা হবে না। সো কৌণিক বেগটা আগের মতোই বের করবো, ওমেগা সমান 2π/T। সো 2π ডিভাইডেড বাই একটা সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ডের হাত কতক্ষণ পর পর ঘুরে আগের জায়গায় আসে বলো তো? সেকেন্ডের হাত কতক্ষণ পর পর ঘুরে আগের জায়গায় আসে? 60 সেকেন্ড। প্রতি 60 সেকেন্ড পর পর সে আগের জায়গায় ফেরত আসে। এত রেডিয়ান পার সেকেন্ড বা π/30 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওর কৌণিক বেগ। আর এটা দুই দূরত্বেই, এটা এই 0.15 মিটার দূরত্ব, আবার 0.25 মিটার দূরত্ব, 0.1 মিটার দূরত্ব এবং 0.25 মিটার দূরত্ব। কিন্তু রৈখিক বেগটা কিন্তু আমরা জানি, রৈখিক বেগ v ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, তার মানে আর এর উপর নির্ভর করে। তার মানে যত দূরের কণা নিব তত তার রৈখিক বেগটা বেশি হবে। সো ভি সমান ওমেগা আর, ওমেগা হচ্ছে π/30, আর আর হচ্ছে 0.15 মিটার দূরে যেটা, 0.1 মিটার দূরে যেটা, সেটার জন্য এরকম। আর যদি 0.25 মিটার দূরেরটা লিখি তাহলে তখন হবে π/30 ইন্টু 0.25। ঠিক আছে, সো দুইটার কিন্তু বেগ আলাদা, বা দুজনের কৌণিক বেগ সেম। ইনফ্যাক্ট একদম কেন্দ্রে যে পয়েন্ট আছে তারও কৌণিক বেগ হচ্ছে এটাই, কিন্তু তার রৈখিক বেগ 0। আর রৈখিক বেগ সবচেয়ে বেশি থাকে যে কেন্দ্র থেকে সবচেয়ে দূরে। সে কোন একই অতিক্রম করে সবার সাথে, কিন্তু তার দূরত্বটাও অতিক্রম করা লাগতেছে বেশি বেশি রেটে, তার রৈখিক বেগটা কিন্তু বেশি। ওকে, তো এই হচ্ছে আমাদের answer। আচ্ছা, এবার আমাকে বলো তো যে এটার যে আওয়ারের হ্যান্ড আছে, ঘন্টার হাত আছে, আওয়ার হ্যান্ড, ঘন্টার যে কাটা, সেই আওয়ার হ্যান্ডের রৈখিক 0.25 মিটার দূরে, 0.25 না, ধরো 0.15, 0.15 মিটার দূরে, লেটস এই যে এই পয়েন্টটা, এখানে ধরো একটা পয়েন্ট আছে, তো 0.15 মিটার দূরে রৈখিক ত্বরণ কত, এটা বের করো তো। রৈখিক ত্বরণ কত আওয়ার হ্যান্ডের 0.15 মিটার দূরে, কেন্দ্র থেকে 0.15 মিটার দূরে, হচ্ছে কেন্দ্র থেকে 0.15 মিটার দূরে রৈখিক ত্বরণ কত, এটা বের করো।
আচ্ছা, এটা তো মুখে মুখে বলতে পারা উচিত, রৈখিক ত্বরণ তো আসলে জিরো হবে, তাই না? কারণ ঘন্টার হ্যান্ড তো সুষম বেগে চলে, তাহলে তার কোনো কৌণিক ত্বরণও নাই, রৈখিক ত্বরণও নাই। সো এটার অ্যান্সার জাস্ট জিরো। ওকে, সো ঘড়ির ক্ষেত্রে এরকম রৈখিক ত্বরণ বের করতে বললে এটা জিরো হবে। সবাই কি বুঝতে পারছে এই অঙ্কগুলা? দেখো তো কারো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এবার আমরা আরেকটা কোশ্চেন দেখি। এটা হচ্ছে ওয়ার্কশিটের 8 নাম্বার অঙ্ক। তো লেটস সে একটা ফ্যান আছে, যেই ফ্যানটা বর্তমানে 1200 টাইমস পার মিনিট এরকম একটা রেটে ঘুরতেছে, মানে 1 মিনিটে 1200 বার ঘুরে। এখন কোশ্চেন হচ্ছে যে এটা যদি 3 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায়, এটা যদি 3 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায় সুইচ অফ করে দেওয়ার পর, তাহলে থামার আগে এটা কতগুলো পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে। তো এরকম কোশ্চেন খুব কমন, যে একটা ফ্যান, তার আদি বেগ দেওয়া আছে, আদি বেগটা হচ্ছে 1200 টাইমস পার মিনিট, 1200 রেভলিউশন পার মিনিট, বা 1200 আরপিএম। 1200 আরপিএম এটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করলে 1200 × 2π/60, এত রেডিয়ান পার সেকেন্ড। তো এখন এইটাকে যদি সুইচ অফ করে বন্ধ করে দিই, তখন 3 মিনিটে বন্ধ হয়ে যায়, মানে টি এর মান 3 মিনিটস, বা 3 × 60, দ্যাট ইজ 180 সেকেন্ডস। আর এরপর সে থেমে গেছে, মানে তার শেষ বেগ হয়েছে জিরো। কোশ্চেন হচ্ছে যে সে থামার আগে কতগুলো পূর্ণ ঘূর্ণন দিছে, নাম্বার অফ রেভলিউশনস কত। সো আমরা ধরলাম যে তার থামার আগে নাম্বার অফ রেভলিউশন হচ্ছে এন, এনটা পূর্ণ ঘূর্ণন দেয়, এই এন এর মান আমি বের করতে চাই। তো আমরা জানি যে একটা সূত্র আছে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো সেটার পরিবর্তে এখানে আছে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। আর আরেকটা জিনিস আমরা লিখতে পারি যে, যেমন আমাদের একটা সূত্র আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। একইভাবে এখানে আমরা লিখতে পারি যে ভি এর জায়গায় ওমেগা স্কোয়ার সমান ইউ এর জায়গায় ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, এটা লিখতে পারি। এখন ওমেগা কত, আমাদের এই ফ্যানটা লাস্টে থেমে গেছে, সো ওমেগা হচ্ছে জিরো, তার স্কোয়ার সমান ওমেগা নট হচ্ছে এইটা। সো 1200 × 2π/60, এত হোল স্কোয়ার প্লাস 2। এইখানে আমাদের, আচ্ছা এখানে একটা জিনিস বলি, আমরা আসলে এই সূত্রটা ইউজ না করে, একটু ভুল হয়েছে, এই সূত্রটা ইউজ না করে ডিরেক্ট আরেকটা সূত্র ইউজ করতে পারি, যে আমরা যেমন জানি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস v/2 × t। একইভাবে এখানে লিখতে পারবো যে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 × t। এখন এনটা পূর্ণ ঘূর্ণন যদি দিয়ে থাকে, তাহলে টোটাল কোণ অতিক্রম করছে n × 2π, প্রত্যেকটা রেভলিউশনে 2π পরিমাণ কোণ অতিক্রান্ত হয়। সো n × 2π, আর ওমেগা হচ্ছে জিরো, ওমেগা নট হচ্ছে 2π × 1200/60, আর ডিভাইডেড বাই 2 × t হচ্ছে 180 সেকেন্ডস। সো এইখান থেকে আমরা বের করতে পারবো এন এর মান কত। তো 2π কাটা, আর 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 600, আর এটা দিয়ে এটা কাটলে 10। সো এখান থেকে আমাদের আসবে 10 × 180, দ্যাট ইজ 1800 রেভলিউশন। ঠিক আছে, 1800 রেভলিউশন হবে। ঠিক আছে, আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে বলো এটা রিলেটেড। আচ্ছা, এবার আমরা ওয়ার্কশিটের 9 নাম্বার অঙ্কটা দেখাবো, একটা স্যাটেলাইটের ম্যাথ। সো এখানে দেখি কি বলবো। সো বলছে যে একটা কৃত্রিম উপগ্রহ আছে, বা একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইটটা পৃথিবীর সারফেসের খুব কাছে বসে রোটেট করতেছে, মানে অলমোস্ট মাটি ঘেঁষা এরকম, খুব নিচ দিয়ে রিভলিউশন করতেছে বা রিভলভ করতেছে। বলছে যে 90 মিনিটে এটা একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, পৃথিবীর চারপাশে একটা পূর্ণ ঘূর্ণনে তার 90 মিনিট সময় লাগে। সো কোশ্চেন হচ্ছে যে তাহলে তার ত্বরণ কত, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত।
সো ত্বরণ বলতে এখানে অবশ্যই কোন মানে আমাদের এই যে স্যাটেলাইট সে কিন্তু একটা সুষম বেগে ঘুরতেছে এবং তার সময় লাগে 90 মিনিট। সো এখানে ত্বরণ বলতে কিন্তু অবশ্যই আমাদের কেন্দ্রমুখী ত্বরণ বা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের কথা বুঝাইছে। সো আমরা যেটা করব, আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বের করব, এসি সমান আমরা জানি ভি স্কোয়ার বাই আর, অথবা আরেকটা ফর্মুলা হচ্ছে ওমেগা স্কোয়ার আর। সো ধরো এই হচ্ছে আর্থ, ধরো এই হচ্ছে আর্থ, তো এই আর্থের খুব কাছে বা সারফেসের খুব কাছে এরকম একটা জায়গায় একটা স্যাটেলাইট অরবিট করতেছে। ঠিক আছে, একটা স্যাটেলাইট আছে, সে ওখানে অরবিট করতেছে। সো এখন ওমেগা কত? তো আমরা জানি ওমেগা সমান একটা সূত্র আছে যে 2π/t, একটা পূর্ণ ঘূর্ণনের সময় যদি ক্যাপিটাল টি হয় তাহলে ওমেগা সমান হচ্ছে 2π/t তার স্কোয়ার। আর আর কত? এই যে বৃত্তাকার যে পথটা, সেটার ব্যাসার্ধটাই তো আসলে পৃথিবীর ব্যাসার্ধ সমান, যেহেতু বলছে যে পৃথিবীর খুব কাছ দিয়ে ঘুরতেছে। সো স্মল আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান। সো এখন জাস্ট আমরা মান বসাবো। ঠিক আছে, এখন এখানে জাস্ট মান বসাতে হবে। সো 2π/t এর হোল স্কোয়ার, সো 2π ডিভাইড বাই টি, 90 মিনিটে ঘুরে, তার মানে সেকেন্ডে হচ্ছে 90 × 60। সো এটা হচ্ছে ওমেগা, ওমেগা স্কোয়ার ইন্টু আর, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 × 10⁶। সো এটা গুণ দিলে আমরা পাই 8.66 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এই অ্যান্সারটাই আসে। আচ্ছা, এবার আমরা তার পরের ম্যাথ 10-এ চলে আসি। এইটাতে হচ্ছে রৈখিক ত্বরণ, কৌণিক ত্বরণ, মানে রৈখিক ত্বরণ আর কেন্দ্রমুখী ত্বরণ দুইটা একসাথে আসবে। সো এইখানে আমাদেরকে কি বলছে দেখা যাক। 10 নম্বর ম্যাথে বলছে একটা পার্টিকেলের বেগ আর কৌণিক ত্বরণ, যেটার ব্যাসার্ধ হচ্ছে 0.5, সেটা যদি 1.6 মিটার/সেকেন্ড হয় আর কৌণিক ত্বরণ যদি 16 রেডিয়ান/সেকেন্ড স্কোয়ার হয়, কোশ্চেন হচ্ছে তাহলে এই কণাটার ত্বরণ কত? এখন এখানে দেখো, এই জায়গায় শুধু ত্বরণের কথা বলছে, বাট এই পার্টিকেলটার যেহেতু একটা কৌণিক ত্বরণ আছে, তার মানে একটা স্পর্শকীয় ত্বরণও আছে। আর যেহেতু পার্টিকেলটা ঘুরতেছে, তাহলে তার একটা কেন্দ্রমুখী ত্বরণও আছে। তো এইখানে অ্যাক্সেলারেশন বলতে অবশ্যই তাহলে আমাদেরকে দুইটা ত্বরণের নিট ত্বরণ বুঝাইছে, দ্যাট ইজ এই কেন্দ্রমুখী ত্বরণ আর স্পর্শকীয় ত্বরণের যে ভেক্টর যোগফল, সেই নিট ত্বরণটা আমাকে বের করতে বলছে। সো সেইটার মান বের করতে বলছে। সো এটার মান হবে এই দুটার যোগফলের মান। এখন এই দুটো আমরা জানি যে লম্বালম্বী থাকে। দুটো লম্বালম্বী থাকে কিভাবে, যে এই হচ্ছে ধর আমার সেই বৃত্তাকার গতি। সো এখানে কোন একটা পার্টিকেল যদি ঘুরতে থাকে, লেটস সে এদিকে ঘুরতেছে, সো তার যদি বেগ সময়ে সময়ে বাড়তে থাকে, তার স্পর্শকীয় ত্বরণটা হবে এইদিকে। আর সে যদি এরকম ঘুরতে থাকে, তখন অবশ্যই একটা কেন্দ্রমুখী ত্বরণ আছে। সো আমাদের নিট ত্বরণটা কিন্তু এই দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি হচ্ছে আমাদের নিট ত্বরণ। সো সেই নিট ত্বরণটা আমরা বের করতে চাচ্ছি। সো সেই নিট ত্বরণের মান হবে রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। এখন কেন্দ্রমুখী ত্বরণের মান কত? কেন্দ্রমুখী ত্বরণের মান, সেটা হচ্ছে আমাদেরকে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে বলছে যে ওর তখন ইয়া বেগ ছিল হচ্ছে 1.6। তো আমরা জানি যে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ভি দেওয়া আছে 1.6 তার স্কোয়ার, আর আর এর মান হচ্ছে 0.5। ঠিক আছে, সো এত মিটার/সেকেন্ড স্কোয়ার। সো এটাকে আহ, যদি আমরা ইয়া করি, তোমার সিম্পলিফাই করি, তো 1.6 এর স্কোয়ার হচ্ছে 2.56, আর এই 2.56 কে যদি 0.5 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পাবো 5.12। ঠিক আছে, এত মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী ত্বরণ। এছাড়াও আরেকটা ত্বরণ আছে, যেটা হচ্ছে এই পার্টিকেলের স্পর্শকীয় ত্বরণ। তো স্পর্শকীয় ত্বরণ এটি সমান আমরা জানি আলফা আর। তো কোশ্চেনে এটাও বলা আছে যে ওর ওই সময়ে কৌণিক ত্বরণ ছিল 16, সো 16 রেডিয়ান/সেকেন্ড স্কোয়ার, আর আর এর ভ্যালু হচ্ছে 0.5। সো এত মিটার/সেকেন্ড স্কোয়ার, তো এটা আসে 8 মিটার/সেকেন্ড স্কোয়ার।
সো আমরা যদি বের করতে চাই যে তাহলে নিট ত্বরণটা কত, নিট ত্বরণের মান কত, সো সেই নিট ত্বরণের মান হবে √AT² প্লাস AC²। সো √AT হচ্ছে 8 তার স্কোয়ার প্লাস AC হচ্ছে 5.12 তার স্কোয়ার। সো এখান থেকে আসে 9.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওই সময় নিট ত্বরণ হবে এত। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে বের করতে বলছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাক্সেলারেশন ভেক্টর অ্যান্ড দ্য ট্যানজেন্ট। মানে এই যে আমার ত্বরণ ভেক্টরটা, নিট ত্বরণ ভেক্টরটা, সেটার সাথে স্পর্শকের অ্যাঙ্গেল কত, ট্যানজেন্টের অ্যাঙ্গেল কত। স্পর্শকের অ্যাঙ্গেল বলতে আসলে বোঝাচ্ছে যে স্পর্শকীয় ত্বরণের সাথে অ্যাঙ্গেল কত, কারণ দুইটাই তো একই। স্পর্শকীয় ত্বরণটাও স্পর্শক বরাবর। সো আমি যদি স্পর্শকের সাথে কোণ চাই তাহলে স্পর্শকীয় ত্বরণের সাথে কোণ বের করলেই হয়ে যায়। সো এই কোণটা বের করতে পারি কিভাবে, এটা বের করা খুব সহজ, যে এইটুক হচ্ছে তাহলে কিন্তু এসির সমান, কারণ এই দুটো প্যারালাল এবং ইকুয়াল। সো আমরা তাহলে বলতে পারি থিটা সমান ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। তো এই থিটার জন্য লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এটি। সো আমরা এইখানে যদি মান বসাই দিই যে ট্যান ইনভার্স, আমরা ডিগ্রিতে বের করবো লেটসে, সো ট্যান ইনভার্স এসি বাই এটি। এসি হচ্ছে 5.12, এটি হচ্ছে 8। সো এখান থেকে আসে 32.6 ডিগ্রি। 32.6 ডিগ্রি। সবাই কি এটা বুঝতে পারছো? আচ্ছা, আমরা এই জিনিসটা কিন্তু একটু সিমুলেট করে দেখতে পারি, তাহলে হয়তো আইডিয়া আর একটু ক্লিয়ার হবে যে এখানে ওর বেগটা সময়ের সাথে সাথে বাড়তেছে এবং এই ভেক্টর গুলা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা আমরা একটু সিমুলেট করে দেখাতে পারি। আমি একটু দেখাই তোমাদেরকে। সো আমরা এই গ্রাফিং সফটওয়্যার ইউজ করে এটাকে একটু এটাকে হচ্ছে আমরা একটু সিমুলেট করে দেখতে পারি যে আমাদের একটা পার্টিকেল বা একটা পয়েন্ট থাকবে, তো সেই পয়েন্টটা একটা বৃত্তাকার পথে ঘুরবে। সো সেই পয়েন্টের একটা কোঅর্ডিনেট, ধরো আমাদের তো 0.5 মিটার রেডিয়াস বলছিল। সো আমরা অবশ্যই তার একটা এরকম ইনিশিয়াল একটা অবস্থান ধরলাম যে সে হচ্ছে শুরুতে 0.5, 0 পজিশনে আছে, এখানে আছে, এখানে আছে। এখন ওকে যদি সময়ের সাথে সাথে ঘোরাতে চাই, তো আমি জানি যে ও যদি তোমার ওর কৌণিক ত্বরণ যদি থাকে, মানে ও যদি সুষমভাবে ঘুরতো তাহলে কি হতো, যে ও টি সময়ে ওমেগা টি কোণ ক্রস করতো। ওমেগা টি কোণ ক্রস করা মানে ও এইখান থেকে ঘুরে এইখানে কোথাও আসবে, মানে শুরুতে এখানে ছিল, সেখান থেকে ঘুরে এইখানে কোথাও আসবে। সো এইখানে যদি আসে তখন ওর এক্স উপাংশ কত হবে বলতো? 0.5 কজ ওমেগা টি। 0.5 কজ ওমেগা টি। এখন ওমেগা আমাদের আগে ডিফাইন করতে হবে। এক কাজ করি, আমরা ফার্স্টে একটা, আচ্ছা আমরা ফার্স্টে হচ্ছে ওমেগাটা ডিফাইন করি। ওমেগা না লিখি, এখানে ডাব্লু লিখি। তো ধরো আমরা 3 রেডিয়ান পার সেকেন্ডে ঘোরাতে চাই, 3 রেডিয়ান পার সেকেন্ডে ঘোরাতে চাই। আর এরপর আমি বললাম যে এখন আমি একটা পয়েন্ট নিচ্ছি, মানে একটা পার্টিকেল নিচ্ছি। তো তার যে কোনো মুহূর্তে এক্স উপাংশ হবে 0.5 কজ ওমেগা টি। কজ ওমেগা টি, টি হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল। এখানে টি লিখলে একটু সমস্যা আছে, এখানে টি আলাদা একটা ভ্যারিয়েবল হিসেবে ইউজ হয়। তো আমি এখানে লিখি, লেটসে সময়কে লিখলাম এম দিয়ে, আর কমা ওর ওয়াই পজিশন হবে 0.5 সাইন ওমেগা ইন্টু এম, যেখানে এম হচ্ছে সময়। তো আমরা যদি এখন একটু ট্রাই করি, এটা একটু ট্রাই করি, তাহলে দেখো এই যে শুরুতে একদম এখানে ছিল, যত সময় যাবে ও আস্তে আস্তে এরকম ঘুরে এখানে আসবে। আমরা একটা পূর্ণ ঘূর্ণনের জন্য কত হবে সেটা বুঝি, সো তখন এখানে সময়টা হবে 2 পাই বাই ওমেগা। সো 2 পাই
টু ইন্টু পাই বাই, সো এইটা হচ্ছে আমাদের সেই 2 পাই বাই ওমেগা। সো এখানে আরেকটা জিনিস একটু করি, যে স্টেপ দিয়ে দিই যে একবারে কতখানি লাভ দিতে পারে। সো ধরো 0.1। এখন এটা যদি প্লে দেই দেখবো যে ও আস্তে আস্তে এরকম ঘুরে, বাট অতটা স্মুথ হচ্ছে না, স্মুথ করা যাবে, বাট আস্তে আস্তে ঘুরে ওইখানে আসলো। আচ্ছা, সো এটাকে একটু চেঞ্জ করি, কিছু প্রপার্টি চেঞ্জ করি। সো এটার প্রত্যেকবার ইনক্রিমেন্টটা 0.01 দিই, আর স্পিড ঠিক আছে, আর এটা হচ্ছে ফিক্সড, আর আরেকটা দিয়ে দিই যে এখানে একবারই যাতে যায়। সো আচ্ছা, হ্যাঁ, এটা থাকুক। সো এবার একটু দেখি, এবার বেশ স্মুথ। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ও সুষম বেগে এরকম ঘুরতেছে। আচ্ছা, এগুলো ডেসমসে আরো ভালো হয়, ডেসমসেরটা খুব স্মুথ, ওইটা দিয়ে আরো ভালো হবে। বাট এখানে আমি এইটাতে দেখাচ্ছি কারণ ওর ওই ত্বরণ ভেক্টর গুলো আমি দেখাবো। আচ্ছা, সো এখন এইটা কিন্তু সুষম বেগ। তো সুষম বেগের ক্ষেত্রে আমরা জানি যে ত্বরণটা সবসময় কেন্দ্রের দিকে হয়। সো আমি যদি সেই ভেক্টরটা ড্র করি, সো সেই ভেক্টরটা হবে এরকম। আমরা হচ্ছে একটা ভেক্টর ড্র করতে চাচ্ছি কেন্দ্র থেকে, মানে সরি, পার্টিকেল থেকে কেন্দ্রের দিকে, ওইটা হবে ওর কেন্দ্রমুখী ত্বরণ। এভাবে দিবে না হয়তো, আরেকটা লাগবে যেটা হচ্ছে কেন্দ্র 0,0, তারপর আমরা একটা ভেক্টর ড্র করলাম পি থেকে, ভেক্টর পি, সো এখানে আমরা একটা ভেক্টর দেখতে পাচ্ছি, এন্ড এটা যদি ঘুরেও তখন দেখবো যে এটা সবসময় এই যে কেন্দ্রের দিকে কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে কেন্দ্রমুখী ত্বরণটা হয়তো স্কেলড না, আমরা জাস্ট ব্যাসার্ধের সমান দিছি, বাট আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণটার মান হয় ওমেগা স্কোয়ার আর। সো আমরা যেটা করতে পারি যে এটাকে এইটুক হচ্ছে আমাদের আর, তাহলে এটার সাথে ওমেগা স্কোয়ারটা গুণ দিয়ে দিলেই হবে। সো এটার সাথে জাস্ট ওমেগা স্কোয়ার গুণ দিলাম, বাট এখন দেখা যাচ্ছে যে এটা অনেক বড় হয়ে গেছে, মানে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের মানটা বেশি, এর জন্য বেশ বড় দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা আমরা স্কিপ, এইভাবে থাকুক যে আমরা ওমেগা স্কোয়ারটা বুঝলাম যে এটা, বা দরকার হলে আর একটু অর্ধেক করে দিই, এটাকে লিখলাম লেটস সে ইনটু হাফ, এখানে না, লিখলাম ধরো পি কমা, ও না দিয়ে আমরা হচ্ছে লিখতে পারি যে, আচ্ছা এটা এরকমই থাকুক, এটা চেঞ্জ না করি, এটা এভাবেই ভালো দেখাচ্ছে। So, আমরা দেখলাম যে সুষম বেগে ঘুরতেছে এবং তার কেন্দ্রমুখী ত্বরণ এরকম কেন্দ্রের দিকে সবসময়। আচ্ছা, এখন আমরা যদি ত্বরণ ইন্ট্রোডিউস করতে চাই, সো ত্বরণের ক্ষেত্রে আমরা জানি যে এই থিটা সমান আর ওমেগা টি থাকবে না, টি মানে এম আর কি। সো ওমেগা টি থাকবে না, রাদার থিটার জায়গায় থাকবে তখন ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তো এখানে ওমেগা নট আমরা ধরে নিচ্ছি জিরো, যে শুরুতে স্থির ছিল। সো ওমেগা নট টি হবে জিরো প্লাস হাফ আলফা টি স্কোয়ার, আলফা টি স্কোয়ার, আমরা আলফাকে এ দিয়ে লিখি, আর টি স্কোয়ার হচ্ছে এম স্কোয়ার, এটা লিখলাম। আর এখানেও থিটা সমান হচ্ছে হাফ আলফা টি স্কোয়ার, এভাবে লিখলাম। ওকে, অ্যান্ড এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে আমাদের এখানে এটা ডিফাইন করতে হবে আগে। এ হচ্ছে ত্বরণ। সো আমাদের কৌণিক ত্বরণটা
ওইখানে বলে দেওয়া ছিল যে কৌণিক ত্বরণটা হচ্ছে 16, ঠিক আছে, কৌণিক ত্বরণটা হচ্ছে 16। এখানে এইটা আমাদের একটু ইয়া করতে হবে, মানে আবার লিখতে হবে, কারণ এখানে এই জিওজেব্রা একটা সমস্যা হচ্ছে যে সিরিয়ালি, মানে যেটা আগে আসার কথা সেটাকে আগে লিখতে হয়, নাহলে এটা কাজ করে না। সো এখানে আমরা এটা আবার লিখি যে ই হচ্ছে 0.5 cos হাফ আলফা টি স্কোয়ার, হাফ আলফা স্কোয়ার, আর কমা 0.5 সাইন হাফ আলফা টি স্কোয়ার। এখন এটা কিন্তু একটা কৌণিক ত্বরণে ঘুরবে, আমরা একটু এক কাজ করি, কৌণিক ত্বরণটা কমাই দিই, 1 রাখি। তো এখন আমরা দেখবো যে এটা কিন্তু তাহলে সময়ের সাথে সাথে জোরে যায়। দেখো, সো এটা আগাচ্ছে না কেন, 0.5 হাফ, আচ্ছা এখানে কি ব্যাপার, আচ্ছা এরকম দেখাচ্ছে কেন, আচ্ছা এখানে আমরা হাফ এ টি স্কোয়ার লিখে নিই, হাফ এ টি স্কোয়ার, কি ব্যাপার একটু 0.5 cos হাফ এ টি স্কোয়ার, আর এটা হচ্ছে 0.5 সাইন হাফ এ টি স্কোয়ার। ওকে, এবার ঠিক আছে। সো এখন আমি যদি এটাকে প্লে করি দেখবো যে শুরুতে এই যে আস্তে আস্তে ঘুরতেছে, এই যে দেখো খুব আস্তে আস্তে ঘুরতেছে, বাট এই যে আস্তে আস্তে স্পিড এখন বাড়তেছে, যত সময় যাবে ওর স্পিড বাড়বে। আর এখানে আমরা এটাকে আর একটু বেশি সময় ধরে দেখি, যে এই ক্ষেত্রে ধর আমরা এটাকে 10 পর্যন্ত দেখি, তো দেখা যাক সেক্ষেত্রে কি হয়। তো এই যে যত সময় যাচ্ছে দেখো আস্তে আস্তে আগের থেকেও জোরে ঘুরতেছে, এই যে এখন অনেক জোরে ঘুরতেছে। আচ্ছা, আমরা যদি ওর ত্বরণটা সাথে সাথে দেখতে চাই, ধরো আহ কেন্দ্রমুখী ত্বরণটা তো জানি ভিতরে থাকবে, বাট আমি ওর রৈখিক ত্বরণটা দেখতে চাই। সো আচ্ছা, এখানে আরেকটা জিনিস, ওমেগার মান তাহলে চেঞ্জ হবে, ওমেগার মানটা হবে ওমেগা নট প্লাস আলফা টি। ওমেগাটা এখানে তাহলে একবারে সরাই দেই, আর এইখানে যদি লিখি যে ওমেগা সমান হচ্ছে ওমেগা নট 0, আর আলফা হচ্ছে এ, আর টি হচ্ছে এ। এটা হচ্ছে কৌণিক বেগ। এখন আমরা ওর ধরো রৈখিক বেগ ভেক্টরটা দেখব। তো রৈখিক বেগ ভেক্টরটা হবে v ইজ ইকুয়াল টু একটা ভেক্টর, এই রৈখিক বেগ ভেক্টরটা হবে পি থেকে শুরু হবে, মানে আমাদের পয়েন্ট যেখানে আছে সেখান থেকে শুরু হবে, আর এটা একটা মানে ওর অবস্থানের সাথে সবসময় লম্ব থাকবে। দ্যাট ইজ আমার এই পার্টিকেলটা যদি এইখানে আসে, এখানে আসে, তখন বেগটা থাকবে এদিকে, সবসময় স্পর্শকের সাথে লম্ব, যেহেতু সবসময় সরি স্পর্শক বরাবর। সো সেই স্পর্শক বরাবর ডিরেকশনটা বোঝানোর জন্য আমরা এইখানে যেটা করতে পারি যে ডিরেকশনটাকে লিখতে পারি এভাবে, ধরো একটু চিন্তা করে লিখি, দাঁড়াও, পি কমা পি প্লাস, পি কমা পি প্লাস হচ্ছে একটু কমপ্লিকেটেড হবে, একটু চিন্তা করে দেখি। হ্যাঁ, সো এটা হবে, আমরা এটাকে লিখতে পারি এভাবে যে 0.5, 0.5 এটা দরকার নাই, এটাকে লিখতে পারবো পি কমা পি প্লাস, পি কমা পি প্লাস, কমা পি প্লাস, আচ্ছা এখানে একটা কাজ করতে হবে, একটু আমি করি, v ইজ ইকুয়াল টু হবে ফার্স্টে -0.5
কিভাবে করতেছে ওইটা আমাদের অতটা বোঝাটা ইম্পর্টেন্ট না। 0.5 a স্কয়ার কমা না হবে 0.5 cos 0.5 a। আচ্ছা, এখানে একটা ভেক্টর পাইলাম, আর এবার ভেক্টর ভেক্টর বানাবো p কমা p প্লাস b p প্লাস এবার ঠিক আছে। সো এখন যদি আমি এটাকে এরকম করি, মানে ঘুরতে দিই, তাহলে দেখবে এই যে এটা সবসময় ওর মানে বেগটা হচ্ছে সবসময় ওর সাথে ইয়া ভাবে আছে, মানে ও যেখানে আছে তার সাথে লম্ব ভাবে আছে। আরেকটা জিনিস করতে হবে যে এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে বড় হবে। সো সেইটা যদি করতে চাই, এখানে আমাদের তাহলে আসবে এখানে আসবে হচ্ছে একটা এম এম একটা। আচ্ছা, সো এখন দেখো যে আমাদের শুরুতে বেগটা 0, যত সময় যাবে এই যে আস্তে আস্তে ওর বেগ দেখো বড় হচ্ছে, ঠিক আছে। সো ওর রৈখিক বেগটা শুরুতে 0, যত ঘুরবে তত ওর রৈখিক বেগটা আস্তে আস্তে বড় হবে। এখানে অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, এটা একটু রেটটা আমরা কমাই দিতে পারি, যে এখানে এটা একটু কম রেটে বাড়বে। এখন দেখি যে আমরা এইভাবে যদি ঘুরাই, যে আস্তে আস্তে ওর রৈখিক বেগটা কন্টিনিউয়াসলি বাড়তেছে, ঠিক আছে। যত ঘুরতেছে তত ওর স্পিডটা বাড়তেছে। তো এরকম এটা হচ্ছে এই যে আস্তে আস্তে ওর রৈখিক বেগ বাড়তেছে। ওকে। আর আমি যদি ধরো এই রৈখিক বেগটার দিকেই ত্বরণ হবে, তো আমরা এটাকেই ত্বরণ বলতে পারি, মানে রৈখিক স্পর্শকীয় ত্বরণ বা রৈখিক ত্বরণ বলতে পারি। আর আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণটা হচ্ছে কেন্দ্রের দিকে কাজ করে। তো সেই ত্বরণটা যদি আঁকি, ধরো সেটা আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে এস ভেক্টর। তো সেই ভেক্টরটা হবে পি থেকে ও এর দিকে, পি থেকে ও এর দিকে, পি কমা। সো এখন ওর দুইটা ত্বরণ আমরা স্পষ্ট দেখতে পাবো, যে ওর একটা রৈখিক ত্বরণ আছে আর ওর একটা এরকম কেন্দ্রমুখী ত্বরণ আছে। আর তাহলে যে কোনো মুহূর্তে ওদের লব্ধিটা এই যে মাঝখান বরাবর কাজ করবে, তো সেটা হবে ইউ প্লাস, সেটাকে আমরা দেখতে পারি এভাবে যে ভেক্টর পি কমা পি প্লাস ইউ প্লাস এস। তো এই হচ্ছে আমাদের সেই নিট ত্বরণটা, যেটা আমরা একটু আগে বের করলাম, যে শুরুতে নিট ত্বরণ হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, যত সময় যাবে যে নিট ত্বরণটা আস্তে আস্তে ডিরেকশন চেঞ্জ করবে এবং দেখতে আলাদা হবে, ঠিক আছে। আমি যদি শুধু নিট ত্বরণটা দেখতে চাই, ওর স্পর্শকীয় ত্বরণ বাদ দিলাম, কেন্দ্রমুখী ত্বরণটা বাদ দিলাম, তাহলে দেখো যত সময় যায় এই যে নিট ত্বরণটা ডিরেকশন কিভাবে ভ্যারি করে, ঠিক আছে। এই হচ্ছে আমার নিট ত্বরণ। আশা করি বুঝাইতে পারছি যে নিট ত্বরণটা দেখতে কিরকম থাকে। আর যদি বাকি দুইটা ত্বরণ সহ দেখি, এই হচ্ছে স্পর্শকীয় ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। সো একটা সার্টেন সময় পর এই যে স্পর্শকীয় ত্বরণ এদিকে, কেন্দ্রমুখী ত্বরণ এদিকে, দুইটা লব্ধি মাঝামাঝি। ওকে। সো এইভাবে আমরা পুরো হিসাবটা বুঝতে পারি। আচ্ছা, আর ওর ট্র্যাজেক্টরিটা যদি আঁকি, যে ও যে বৃত্তপথে ঘুরতেছে সেটা কিরকম হবে। সো ট্র্যাজেক্টরিটা হবে জাস্ট আর ইজ ইকুয়াল টু 0.5, আর ইজ ইকুয়াল টু, আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 0.5। এই বৃত্তপথে ও ঘুরবে, এই বৃত্তপথে ও ঘুরবে। আর এখন এটা প্লে দিলে সবচেয়ে ভালো বোঝা যাবে যে এইভাবে ও ঘুরতেছে। ওকে, আমি দেখো যে কেন্দ্রমুখী ত্বরণটা আর রৈখিক ত্বরণটা সবসময় লম্ব, আর তাদের লব্ধি হচ্ছে মাঝামাঝি। সবাই কি বুঝতে পারছি এখানে কিভাবে আমি পুরোটা করলাম? ওইটা বোঝার থেকেও মেইনলি ভিজুয়ালাইজেশনটা তুমি বুঝছো কিনা, মানে তোমার মাথায় একটা পিকচার ক্রিয়েট হয়েছে কিনা যে জিনিসগুলো দেখতে কিরকম।
ক্লিয়ার এটা? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাইতে চাইছিলাম, সেটা হচ্ছে প্রজেক্টাইলের সিমুলেশন। তো সেটা একটু দেখাই। প্রজেক্টাইলের সিমুলেশন তো ছিল। আচ্ছা, এই হচ্ছে প্রজেক্টাইলের সিমুলেশন। 2D মোশন আপওয়ার্ড থ্রোবাম হচ্ছে। আচ্ছা, এই যে প্রজেক্টাইল, এইখানে একটা প্রজেক্টাইলের সিমুলেশন আছে, আমরা একটু এটা দেখি। সো এইখানে এই যে মূলবিন্দুতে একটা বস্তু রাখা, তো সেটাকে আমরা 17.9 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে মারবো 60 ডিগ্রি কোণে। আর জি এর মান দেওয়া আছে এখানে 9.8। আর বাকি ওই যে প্রজেক্টাইলে যে ইকুয়েশন গুলো শিখছো সব এখানে আছে, সেম জিনিসগুলো এখানে আছে। সো আমরা ওকে যদি ছুড়ে মারি তাহলে দেখতে কিরকম হবে। সো আমরা টাইম যদি প্লে দিই, এখানে এই যে এটা হচ্ছে টাইম, আমরা দেখবো এই যে বস্তুটা এইভাবে ছিটকায়, দেন এখানে আসে। আবার একটু দেখি, এই যে এখান থেকে ছুড়ে মারবো, ছুড়ে মারার পর এই যে এইভাবে একদম যেভাবে অ্যাকচুয়াল ফিজিক্সে যেভাবে দেখবো, মানে অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডে যেরকম দেখবো বাতাস ছাড়া, একদম সেম রকম এটা দেখাচ্ছে। আমি চাইলে ওর ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা প্লট করতে পারি, যেটা আমরা দেখাইছিলাম। সো এইটা হচ্ছে ওর ট্র্যাজেক্টরি ইকুয়েশন। ঠিক আছে, সো আমি এই যে ওকে ছুড়ে মারলে ওই ট্র্যাজেক্টরিতে ও ট্রাভেল করে। তারপর ওর হরাইজন্টাল রেঞ্জ, এই যে এইটা, আর তারপর ওর সর্বোচ্চ উচ্চতা, এই উচ্চতাটা সেটাও আছে। সো সব এইভাবে আমরা বের করতে পারি। এটার আরেকটা বেটার সিমুলেশন আছে আমার, তো সেটাও একটু দেখাই তোমাদেরকে। এই সিমুলেশন গুলো তুমি বানাইতে পারবা, কারণ এগুলোতে জাস্ট হচ্ছে আমাদের ওই সূত্রগুলো ইউজ করা, ওইগুলো দিয়ে গ্রাফ প্লট করা। সো এইটা একটা ইয়ে আছে, এইটা বেটার ভার্সন। এখানে হচ্ছে আমাদের একদম বেগগুলা ভেক্টর আকারে দেওয়া আছে। এখানে আমি ডেসমসে এটা বানাইছি। এখানে যে আমার আদি বেগ এদিকে, তার আনুভূমিক উপাংশ আর তার উলম্ব উপাংশ। আমি যদি সময়টাকে একটু সামনে আগাই এখান থেকে, আমি দেখব যে যত সময় সামনে আগায়, যে বেগের দিক পরিবর্তন হয়, বেগ হচ্ছে সবসময় স্পর্শক বরাবর থাকে, কিন্তু আনুভূমিক উপাংশ দেখো একদম শুরুতে যতটুকু ছিল ততটুকুই আছে। কিন্তু উলম্ব উপাংশ দেখো শুরুতে কত বড় ছিল, বাট এখন এই যে এতটুকু হয়ে গেছে। আর একদম সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর দেখো উলম্ব উপাংশটা 0 হয়ে গেছে। সর্বোচ্চ উচ্চতায় শুধু আনুভূমিক বেগটা ছিল, আর এরপর আবার উলম্ব উপাংশটা আস্তে আস্তে কি নিচের দিকে বড় হয়েছে। আর তোমাদেরকে কালকে একটা অঙ্ক করাইছিলাম যে v0/g sin θ0 সময় পর বেগটা লম্ব হয়। তো এইখানে এই যে দেখা যাচ্ছে আদি বেগের যে লাইনটা আর এখন বেগের যে লাইনটা, এই দুটো হচ্ছে পরস্পর লম্ব। ঠিক আছে, এই দুটো হচ্ছে পরস্পর লম্ব। হ্যাঁ, আচ্ছা। সো এখানে ওই বেগের কম্পোনেন্ট গুলো ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, আরেকটা আছে, সেটাও দেখাই। উম, আচ্ছা, না এটাতে কিছু নাই। এইটা এটা হচ্ছে একটা বিল্ডিং এর ছাদ থেকে আমরা যদি একটা বস্তুকে ছুঁড়ে মারি, তার আনুভূমিক ভাবে ছুঁড়ে মারি, তার প্রজেক্ট ট্রাজেক্টরি কিরকম হবে। সো এই যে এরকম ছুঁড়ে মারলাম, সেটা এইখানে গিয়ে পড়লো। এখন এটার সাথে তোমাদেরকে গতকালকে একটা কথা বলছিলাম যে একটা বস্তুকে জাস্ট যদি মুক্তভাবে পড়তে দেই,
তারও যতক্ষণ সময় লাগবে, আর একটা বস্তুকে যদি আনুভূমিকভাবে ছুঁড়ে মারি তারও মাটিতে পড়তে একই সময় লাগবে, কারণ উভয়েরই কোনো আদি উলম্ব বেগ নাই। সো দেখো এখানে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই বস্তুটা পড়তেছে আর এইখানে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু পড়তেছে, দুইটা একসাথে মাটি টাচ করবে। ঠিক আছে, দুইটার জন্য যদি ইকুয়েশন লিখি, দুইটা একসাথে এরকম মাটিতে পড়বে। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রজেক্টরের আরেকটা এক্সাম্পল। লাস্টলি এইখানে আমরা চাইলে অন্য অ্যাঙ্গেলেও শুট করতে পারি। সেটা হচ্ছে ধরো আমি একটু নিচু করে শুট করব, ধরো -30 ডিগ্রিতে শুট করব, তখন এটা দেখতে কিরকম হবে। তো এই যে নিচু করে শুট করলে তখন দেখতে হবে এরকম। ঠিক আছে, আচ্ছা। এবং আহ, এইখানে যদি আমি একটু উপর করে শুট করি, ধরো আমি হচ্ছে 45 ডিগ্রি কোণে শুট করব, তখন এটা দেখতে কিরকম হবে। তো তখন এই যে এরকম হবে দেখতে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা বিল্ডিং এর ছাদ থেকে আমি যদি একটা বস্তুকে এরকম একটা অ্যাঙ্গেলে ছুঁড়ে মারি, সেটার সিমুলেশন, যেটা এভাবে গিয়ে দেন আরো নিচে পড়বে। Okay? আচ্ছা, সো সবাই কি বুঝতে পারছো এই সিমুলেশন গুলো? এগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব, তুমি চাইলে এগুলো ইয়া করে দেখতে পারবা, রান করে দেখতে পারবা। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ফিজিক্স আজকে এই পর্যন্ত থাকুক। আমি এই প্রবলেম বুকের আহ, এই অঙ্কগুলো করে দিছি। এরপরে আরো কিছু সিমিলার অঙ্ক আছে সহজ, তো এইগুলো নিজেদের এই 25 নাম্বার পর্যন্ত নিজেদের একটু করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা।